তাহলে আমাদের মূল বক্তব্য ছিল চার্লস গেলুসকের সূত্র। তাহলে চার্লস গেলুসকের সূত্রে আবার সমীকরণটা রিপিট করছি। ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস 1/273 ইন্টু টি। এখন আমরা কল্পনা করছি যদি টি ইকুয়াল টু টি এর মানটা যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন ভিটি এর মান কি দাঁড়ায়? ভিটি ইকুয়ালস টু দাঁড়ায় ভি নট প্লাস 1/273 ইন্টু -273। তো ফলাফলটা দাঁড়াচ্ছে এই, সরি এখানে একটা ভি নট আছে, দিস ইজ বাই মিস্টেক, কেউ মনে করাই দাওনি। ইকুয়ালস টু ভি নট মাইনাস ভি নট ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হচ্ছে। বাস্তবে হোক আর না হোক, ম্যাথমেটিক্যালি আমরা বিষয়টা তাই দেখতে পেলাম। তো এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। থিওরিটিক্যালি যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। পরবর্তীতে এই তাপমাত্রাটাকেই ভিত্তি ধরে একটা তাপমাত্রা স্কেল ডিজাইন করা হলো। যেমন সেলসিয়াস স্কেলটা ডিজাইন করা হয়েছে পানির হিমাঙ্ককে ভিত্তি ধরা, পানির স্ফুটনাঙ্ককে সর্বোচ্চ ধরে, তার 100 ভাগের প্রতি ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস ধরে তাপমাত্রা স্কেলটা তৈরি করা হয়েছে। এক্ষেত্রে পানির হিমাঙ্ক নয়, বরং যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেটাকে ভিত্তি ধরা হলো, তার মানে সেটার নাম দেওয়া হলো শূন্য। এখন এই শূন্যকে নাম দেওয়া হলো একজন বিখ্যাত ব্যক্তি লর্ড ক্যালভিন। উনি একজন বিজ্ঞানী, যদিও এটা ওনার অরিজিনাল নাম না, এটা ওনার একটা ছদ্মনামের মতো নাম। তো সেই নামটাকে এখানে হাইলাইট করা হলো, এটাকে বলা হলো শূন্য কেলভিন। তাহলে আমরা বলতে পারি শূন্য কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়? ইকুয়ালস টু -273 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু প্রতি ঘরের মান, প্রতি এক একক ওই সেলসিয়াস স্কেলের অনুরূপ নেওয়া হলো। তার মানে পানির হিমাঙ্ক থেকে স্ফুটনাঙ্ক পর্যন্ত যে তাপমাত্রার ব্যবধান, তার 100 ভাগের 1 ভাগ যে পরিমাণ, এই পরিমাণটাকেই 1 কেলভিন ধরা হলো। দ্যাট মিনস ঘটনাটা দাঁড়ালো এই, তাহলে যদি এটা 0 থেকে 1 হয়, 1 কেলভিন ইকুয়ালস টু দাঁড়াবে কি? -272 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিন এবং সেলসিয়াসের ব্যবধানটাকে সমান ধরা হলো। তাহলে আমরা যদি ধরি টি কেলভিন, তাহলে টি কেলভিন ইকুয়ালস টু কি দাঁড়াবে? টি -273 ডিগ্রি সেলসিয়াস। উল্টা ভাবে যদি আমি লিখি, টি ডিগ্রি সেলসিয়াস মানে কি? টি ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু দাঁড়াবে টি প্লাস 273 কেলভিন। এই যে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বলে হিসাব করা হয়, সেই তাপমাত্রাকে শূন্য বা ভিত্তি বিবেচনা করে যে তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা করা হলো সেটাকে বলা হয় পরম তাপমাত্রা স্কেল, বা এখন আমরা এটাকে বলি কেলভিন স্কেল। এই কেলভিন স্কেল অনুযায়ী যখন কোনো বস্তুর তাপমাত্রাকে প্রকাশ করা হয়, তাহলে সেটাকে বলা হয় পরম তাপমাত্রা। তার মানে এই ট্রান্সফার করার জন্য সেলসিয়াস স্কেল থেকে ক্যালভিন স্কেল বা ক্যালভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেল কনভার্ট করার জন্য আমরা এই দুটো সম্পর্ককে ব্যবহার করতে পারি। তাহলে পরবর্তীতে বয়ের সূত্রের পরবর্তী রূপটা দাঁড়িয়েছে, যেটা একটু আগে একবার বলেছিলাম, যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এখানে যে টি, এই টি অবশ্যই কেলভিন স্কেলে বা পরম তাপমাত্রা স্কেলে প্রকাশিত হবে। তাহলে এই সমীকরণটাকেও অনুরূপ ভাবে আমরা যদি সলভ করি, তাহলে ভি ইকুয়ালস টু কে টি, কে একটি সমানুপাতিক ধ্রুবক। অথবা এটাকে আমরা যদি এইভাবে লিখি, ভি বাই টি ইকুয়ালস টু কে বা ধ্রুবক। ভিন্ন ভিন্ন তাপমাত্রা T1 এ যদি আয়তন V1 হয় এবং T2 তাপমাত্রায় যদি আয়তন V2 হয়, তাহলে আমরা কন্টিনিউ লিখতে পারি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু, এটা ক্রমাগত ভাবে চলবে,
দেন আমরা ফাইনালি এখানে লিখতে পারি এটা একটা ধ্রুবক। এখন এই সমীকরণটার নাম যদি দিই 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ এদেরকে নিয়ে যদি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি, তাহলে এক্ষেত্রে আমরা কতগুলো গ্রাফ পাবো। আমরা একটু গ্রাফগুলো দেখি। আমরা যদি সিম্পল ভি বনাম টি গ্রাফ আঁকি, ভি এর সাথে টি এর সম্পর্ক, তাহলে এটাও মূল বিন্দু গামী একটা সরলরেখা পাবো। কিন্তু এক্ষেত্রেও আমরা মূল বিন্দুতে এটাকে স্পর্শ করাই না, বরং মূল বিন্দু থেকে আসছে বলে মনে হয় এরকম অবস্থায় এটাকে অঙ্কন করি। যদি আমরা ভি বাই টি অনুপাতকে টি এর বিপরীতে আঁকি, তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা পাবো। কারণ টি এর মান পরিবর্তন যাই করি না কেন, ভি বাই টি অনুপাতটা সবসময় ধ্রুবক থাকছে। তাহলে এক্ষেত্রে আমরা দুই ধরনের গ্রাফ আঁকি মূলত। এই দুটো গ্রাফকে বলা হয় সমচাপীয় রেখা বা আইসোবার। যেহেতু চাপকে স্থির রেখে তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন জনিত সম্পর্কটাকে এখানে গ্রাফে প্রেজেন্ট করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সমচাপীয় রেখা বা আইসোবার। এখন এই যে দুটো সূত্র সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, এই দুটো সূত্রকে যদি আমরা সমন্বয় করে লিখি, তাহলে আরেকটা সম্পর্ক পাওয়া যায়। প্রথম সম্পর্কটা কি কি পেয়েছিলাম? ভি সমানুপাতিক 1/p, এটা ছিল বয়েলের সূত্র। আর এটা কি পেলাম? ভি সমানুপাতিক টি। বীজগণিতের সূত্র অনুযায়ী কোনো একটি রাশি যদি ভিন্ন ভিন্ন দুটি রাশির সমানুপাতিক হয়, তাহলে প্রথমোক্ত রাশিটি অবশ্যই তাহাদের গুণফলেরও সমানুপাতিক হয়। তার মানে ভি সমানুপাতিক 1/p গুণন টি। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে পাই ভি ইকুয়ালস টু, এখানে সমানুপাতিক ধ্রুবক কে ইন্টু 1/p ইন্টু টি। আলাদা আলাদা তাপমাত্রা এবং চাপ দুটোই যদি পরিবর্তন করি, P1 T1, সেখানে আয়তন যদি হয় V1, তাহলে এই সম্পর্ক থেকে আমরা এখানে লিখতে পারি যে পিভি বাই টি, বীজগাণিতিক ভাবে এখানে লিখতে পারি ইকুয়ালস টু কে, ধ্রুবক। তার মানে ভিন্ন ভিন্ন রাশির জন্য আমরা এটাকে লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু, এভাবে চলবে এবং একটা ফাইনালি আমরা একটা ধ্রুবক মান পাবো। এই যে সম্পর্কটা এখানে আমরা পেলাম, এই সম্পর্কটাকে নর্মালি বলা হয় বয়েল চার্লসের সমন্বয় সূত্রের সম্পর্ক। বয়েল চার্লসের সমন্বয় সূত্রের সম্পর্ক। এই সূত্রের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে গাণিতিক সমস্যার সমাধান করা যায়, যেখানে তাপমাত্রা চাপের পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তন জনিত কিছু জিজ্ঞাসা আমাদের সামনে থাকে, সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে এই সম্পর্কটা আমরা ব্যবহার করতে পারি। এই হচ্ছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের আলোচনা। দেন আরেকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, সেটা হচ্ছে অ্যাভোগেড্রো সম্পর্ক। অ্যাভোগেড্রো যে বক্তব্যটা, এটা আসলে অনেক বড় একটা বক্তব্য এবং এখানে একাধিক তথ্যের একটা সমন্বয় ঘটেছে। এই জন্য অ্যাভোগেড্রো সূত্র না বলে কেউ কেউ এটাকে অ্যাভোগেড্রো প্রজেক্ট বলে, বা অ্যাভোগেড্রো প্রকল্প বলে, বা অ্যাভোগেড্রো থিওরি বলে। অ্যাভোগাড্রো অনেক কথা বলেছেন। তার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে, আমরা এখানে তাপমাত্রা এবং চাপ দুটোই স্থির, স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে এই, আমার কাছে যদি 1 লিটার হাইড্রোজেন থাকে, আর যদি 1 লিটার নাইট্রোজেন থাকে, আর যদি 1 লিটার কার্বন ডাই অক্সাইড থাকে, আর যদি 1 লিটার মিথেন থাকে, প্রত্যেকের তাপমাত্রা এবং চাপের মান যদি স্থির থাকে, তাহলে প্রত্যেকটা গ্যাসের অণুর সংখ্যা সমান।
তার মানে 1 লিটার হাইড্রোজেনের মধ্যে যদি এক্স টি অণু থাকে, তাহলে অবশ্যই 1 লিটার কার্বন ডাই অক্সাইডের মধ্যেও এক্স টি অণুই আছে। এমন মনে করার কোনো কারণ নাই যে হাইড্রোজেন একটি ছোট অণু, তাহলে 1 লিটারের মধ্যে বেশি আঁটবে, কার্বন ডাই অক্সাইড ভারী বড় অণু, তাহলে এটা কম আঁটবে। এমনটি নয়। গ্যাস সম্পর্কে এর আগের আলোচনায় যেটা বলেছিলাম যে গ্যাস অণুগুলোকে স্থিতিস্থাপক গোলক হিসাবে চিন্তা করা হয়, সেই চিন্তা থেকে দেখা যায় যে প্রতিটি গ্যাসের নিজস্ব আয়তন যদি আমরা আসলেই নগণ্য বিবেচনা করি, তাহলে গ্যাসের মাঝে যে ফাঁকা স্থান বা মুক্ত পথ, এটি মূলত তাপমাত্রা এবং চাপের উপর নির্ভরশীল। এটা গ্যাসের প্রকৃতির উপরে নির্ভরশীল নয়। তার মানে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে জায়গা বেশি থাকবে না কম থাকবে, হাইড্রোজেনের ক্ষেত্রে জায়গা বেশি থাকবে না কম থাকবে, এই বিষয়টি এদের উপর নির্ভরশীল নয়, বরং এটা বাহ্যিক তাপমাত্রা এবং চাপের উপরে নির্ভরশীল। অ্যাভোগাড্রো এই যে বক্তব্যটা দিলেন যে স্থির তাপমাত্রা চাপে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, তার মানে অণুর সংখ্যাটা একটা ভাইটাল। অণুর সংখ্যা যদি পরিবর্তন করা হয়, তাহলে আয়তনও পরিবর্তন হবে। সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটা সমীকরণ বানিয়ে নিয়েছি যে ভি ইজ প্রপোর্শনাল টু এন। তার মানে তাপমাত্রা এবং চাপ যদি স্থির থাকে, তাহলে গ্যাসের আয়তন তার অণুর সংখ্যা বা মোল সংখ্যা সমানুপাতিক। আসলে এই ফর্মুলাটা এইভাবে অ্যাভোগাড্রো সাহেব বলেছিলেন কিনা আমি জানি না, সম্ভবত বলেননি। তবে অ্যাভোগাড্রোর বক্তব্যকে ব্যাখ্যা করে আমরা এই সমীকরণটিকে বানিয়ে নিলাম। এই হচ্ছে অ্যাভোগাড্রোর একটা বক্তব্য। আরো কিছু বক্তব্য আছে। অর্থাৎ এই যে সম আয়তন গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, দেন এটার একটা সংখ্যাগত হিসাব আছে যে আদর্শ তাপমাত্রা চাপে এই সংখ্যাটা কত। এরকম আরো অনেক গল্প আছে অ্যাভোগাড্রোর, সেই গল্পগুলো পরে হবে। আপাতত আমরা এই সমীকরণটাকে একটু কাজে লাগে, ভি সমানুপাতিক এম। তাহলে এখন পর্যন্ত আমরা যে তিনটা সম্পর্ক দেখলাম, সেই সম্পর্ক তিনটাকে আবার আমরা একত্রিত করি। ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক টি, দেন ভি সমানুপাতিক এন। তাহলে বীজগাণিতিক নিয়ম অনুযায়ী যেটা একত্রিত করে লেখা যায় সেটা আমরা অলরেডি জানি। তাহলে ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু এন। সমানুপাতিক ধ্রুবক দিয়ে দিলে কে ইন্টু এন টি বাই পি। এটাকে যদি আমরা একটু মডিফাই করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে ধ্রুবকটাকে যদি আমরা আলাদা করি, ইকুয়ালস টু লেখা যায় পিভি বাই এন টি। এখন এই যে কে, এই কে এর মান অনুসন্ধান করতে যে আমরা যদি একটা আদর্শ ক্ষেত্র বিবেচনা করি, অর্থাৎ এন যদি আমরা 1 মোল নিই, এর বেশি নেব না, তখন তাপমাত্রার যদি আমরা পরিবর্তন ঘটাই, তাহলে স্থির চাপের এগেনস্টে ভি পরিবর্তন হবে। লক্ষ্য করো, 1 মোল গ্যাস নিয়ে যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাহলে আয়তন সম্প্রসারণ হবে, যেটা অলরেডি আমরা চার্লসের সূত্রে দেখেছি। তো স্থির চাপের বিপরীতে যখন গ্যাসের প্রসারণ ঘটে, সেটাকে একটা কাজ হিসাবে আমরা বিবেচনা করতে পারি, গ্যাসের সম্প্রসারণ জড়িত কাজ। সেই কাজটাই হচ্ছে আমার এখানে একটা ধ্রুবক দ্বারা প্রকাশিত হচ্ছে। আদর্শ ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিনে রাখা হয়, এবং সে অবস্থায় চাপের মান যদি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বা 101,325 নিউটন পার স্কোয়ার মিটার, এই মানটা থাকে, ওই মুহূর্তে ভি এর মান অটোমেটিক্যালি আমরা পেয়ে যাই 2.24 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। এই মানটা আমরা পাই। এই মানগুলোকে যদি আমরা এখানে বসাই, তাহলে কে এর একটা মান পাবো। তোমরা বসিয়ে গুণ ভাগ করে দেখবা এই মানটা মোটামুটি এরকম আসবে, 8.314, এরকম একটা মান আসার কথা। তো এই মানটাকে তখন কে হিসাবে না লিখে আলাদা একটা প্রতীক হিসাবে লেখা হলো, এবং সেই প্রতীকটাকে লেখা হলো আর। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম,
এই সমীকরণের চেহারা এখন হয়ে গেল এরকম যে আর ইকুয়াল টু পিভি বাই এনটি, অথবা এটাকে লেখা হয় পিভি ইকুয়ালস টু এন আর টি। এই যে সমীকরণটা আমরা এখানে পেলাম, এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাস সূত্রের সমীকরণ। এখানে আদর্শ গ্যাস শব্দটা এই জন্য বলা হচ্ছে, আসলে গ্যাস সম্পর্কে যে কথাগুলো ধরে নেওয়া হয়েছে সব কথাগুলো বাস্তব অবজারভেশনের সাথে মেলে না। এবং আমরা এখানে যে তিনটা ফর্মুলা বা তিনটা তথ্য বা তত্ত্ব লিখছি, এই যে আয়তন চাপের ব্যস্ত অনুপাতিক, আয়তন তাপমাত্রার সমানুপাতিক এবং আয়তন অণুর সংখ্যা বা মোল সংখ্যা সমানুপাতিক, এই কথাটা কাগজে কলমে যতটা সঠিক, বাস্তবে ততটা সঠিক নয়। তাহলে এই কথাগুলো যদি কারোর ক্ষেত্রে সঠিক হয়, তখন সেই গ্যাসটিকে আমরা বলি আদর্শ গ্যাস। আর রিয়েল অবজারভেশনে যদি না মেলে, তখন সেটাকে আমরা বলি বাস্তব গ্যাস। সকল তাপমাত্রা চাপে যে গ্যাস বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস, না মানলে বলি বাস্তব গ্যাস। তো এই আদর্শ গ্যাসের অবস্থা প্রকাশ করা হয় তিনটি সূত্রকে সমন্বয় করে, যে ফাইনাল ইকুয়েশনটা পেলাম পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সমীকরণ দ্বারা। এই কারণে এই সমীকরণটিকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ।